হাসানুল হক ইনু এবারে তার স্মৃতিচারণ করবেন। হাসানুল হক ইনু। যুদ্ধের ইতিহাস আপনারা খুব বেশি জানেন। আমি একজন মাঠ কর্মী ছিলাম, সুতরাং যুদ্ধের এবং জাতীয়তাবাদী সংগ্রামের বিরাট যে পরিকল্পনা, নীতি নির্ধারণ, এসবের সঙ্গে আমি যুক্ত ছিলাম না। মাঠ কর্মী ছিলাম, মিছিল করতাম, গাড়ি পোড়াতাম, আগুন লাগাতাম, আর পাকিস্তানিদের বিরুদ্ধে ঘৃণা সৃষ্টি করতাম। বলতাম 6 দফায় লাথি মারো, 1 দফা কায়েমে করো। এটা চরম একটা বিরোধ ছিল। 6 দফা খারাপ কিছু না, 6 দফা সোপান বেয়েই কিন্তু 1 দফাতে এসেছি। যে যখন 6 দফাতে আটকে থাকতে চাইলো বহু রাজনীতিবিদ, বুদ্ধিজীবীরা, তখন বাংলাদেশের তরুণরা, তৎকালীন ছাত্র সমাজ 6 দফা থেকে 1 দফায় স্বাধীনতার এই যে ধ্বনি, এখানে মানে এই জায়গাটাই উত্তরণ করছি। এটা আজকে আপনারা যারা আছেন ঠিক এখানে বোঝানো যাবে না। আওয়ামী লীগের নেতৃত্বে জাতীয়তাবাদী সংগ্রাম মূলত চলে, কিন্তু তারপরেও একটি দ্বৈত রাজনৈতিক সত্তার জন্ম নিয়ে ছাত্র সমাজের সফলতা। 11 দফার সংগ্রাম, 11 দফার ছাত্র সংগ্রাম পরিষদ, স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ, এই যে কাঠামো, আর আওয়ামী লীগ নেতৃত্বের যে কাঠামো, দুটো দ্বৈত নেতৃত্ব, রাজনৈতিক নেতৃত্বের জন্ম নিয়েছিল, দ্বৈত রাজনৈতিক শক্তির জন্ম নিয়েছিল। আজকে আমরা যারা স্বাধীন বাংলায় বসে আছি, স্বাধীনতার যুদ্ধের একটা প্রায়োগিক দিক আছে, মাঠের দিক আছে, যুদ্ধের দিক আছে, মিছিলের দিক আছে, লড়াইয়ের দিক আছে, আর একটা তাত্ত্বিক দিক আছে। 2 রকম ধারণা ছিল। একটা হচ্ছে আমি নীতিগতভাবে বাঙালি এবং আমার বাঙালি সত্তা রক্ষা করার জন্য আমার নিজস্ব জাতির মুক্তি দরকার এবং স্বাধীনতা দরকার। এবং এই নীতিতে যারা বিশ্বাস করতেন তারা কখনো পাকিস্তান মেনে নেয়নি। তারা নীতিগতভাবে বিশ্বাস করতেন যে বাঙালি স্বাধীন রাষ্ট্র হিসেবে বেঁচে থাকার অধিকার রাখে, এবং অন্যায়ভাবে চক্রান্তের মাধ্যমে, ষড়যন্ত্রের মাধ্যমে কখনো ব্রিটিশের আন্ডারে, কখনো পাকিস্তানের অধীনে এটাকে ন্যস্ত করা হচ্ছে। আরেকটা হচ্ছে এই বিশ্বাস থেকে নয়, পরিস্থিতিগত কারণে পাকিস্তানে আমি বসবাস করতেছি না, পাকিস্তানে বসবাস করা আমার জন্য অসহনীয় হয়ে যাচ্ছে, সেজন্য বাধ্য হয়ে আমি স্বাধীনতার সংগ্রামে। এটা হচ্ছে আরেকটা অবস্থা। এই অঞ্চলের, এই ভূখণ্ডের যে বাঙালি জাতীয়তাবাদী সংগ্রাম, এটা কিন্তু প্রথম দিন থেকে পূর্ব বাংলার এই ভূখণ্ডের যে বাঙালি জনগোষ্ঠী, তার স্বাধীনতা, তার মুক্তির সংগ্রাম হিসেবে মানে বিকাশ, উত্তর এগিয়ে গেছে। এটা একটা বহুত চিন্তার ব্যাপার। আজকে এখানে স্বাধীন বাংলার 20 বছরের মাথায় বহুজন এখানে শুনি যুক্ত বাংলার চিন্তা করে না। ওপারও বাঙালিরা আছেন, কিন্তু মানে এটা এখন পর্যন্ত আমরা মানে বাঙালি জাতীয়তার সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম এবং এই সবকিছু কিন্তু এই ভূখণ্ডের, এটা বাঙালিদের গর্ব, এই ভূখণ্ডের বাঙালির গর্ব। ওপারের বাঙালিরা ঠিক এভাবে চিন্তা করেন কিনা আমি জানি না, বাদেও করেছেন কিনা তাই না, আমরা যেভাবে করেছি আর এটা তো তাত্ত্বিক দিক। এটা বহু সময় বহু কিছু বিভ্রান্তি করে এবং সংগ্রামের সমস্যা তৈরি করে। স্বাধীনতার কথা যখনই আসলো, আরেকটা তাত্ত্বিক দিক এসেছে। এটা তখন 60-এর দশকের আমরা যারা কর্মী ছিলাম, আমরা যারা নেতাদের কাছ থেকে রাজনীতি শিখেছি আর কি, তখন স্বাধীনতা পাকিস্তান থেকে, বিদেশি নিপীড়ন থেকে, আবার স্বাধীনতা মুক্তি স্বৈরতন্ত্র থেকে, মুক্তি অর্থনৈতিক শোষণ থেকে, মুক্তি বিদেশি শাসন এবং শোষণ থেকে, এই যে 3 দানব থেকে মুক্তি। সুতরাং স্বাধীনতা হলো মুক্তি সংগ্রাম। কারণ আমরা যারা এই মুক্তি সংগ্রাম, মুক্তিযুদ্ধ, স্বাধীনতার স্মৃতিচারণ করছি, রাজনীতিকে আজকে এখন করছি, এখনো যারা মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের জন্য সংগ্রাম করছি, যে আপনি মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করতে যে, বাঙালি জাতিসত্তার সম্মান এবং মর্যাদা রক্ষা করতে যে, বিদেশি শাসন এবং শোষণের বিরুদ্ধে আজকের পরিপ্রেক্ষিতে কতটুকু লড়াই করবেন? স্বৈরতান্ত্রিক আইন কানুন বিধি ব্যবস্থা, আমলাতান্ত্রিক শাসন শোষণ, জেনারেলদের চক্রান্ত ষড়যন্ত্র, সকল রকম কালো আইন এবং কালো কাজের বিরুদ্ধে আপনি কতটুকু রুখে দাঁড়াবেন?
অর্থনৈতিক নিপীড়নের বিরুদ্ধে আপনি কতটুকু রূপে দাঁড়াবেন, সেক্ষেত্রে ওয়ার্ল্ড ব্যাংক, IMF থেকে শুরু করে সাম্রাজ্যবাদী চক্রের, পুঁজিবাদী চক্রের, কালো টাকার মালিকদের বিভিন্ন প্রভাব প্রতিপত্তির বিরুদ্ধে আপনি কতটুকু রূপে দাঁড়াবেন, তার উপর নির্ভর করছে বাংলাদেশের স্বাধীনতা অর্থবহ হবে কি হবে না। কেউ শুধুমাত্র পাকিস্তানের হাত থেকে রক্ষা পাওয়ার চেষ্টা করেছিলাম, কেউ বাঙালির স্বাধীনতার নামে বাঙালির পুঁজিপতির স্বাধীনতা চেয়েছিলাম, অর্থনৈতিক মুক্তির স্বপ্ন দেখিনি। সুতরাং এই দুই পক্ষ এপারে এবং ওপারেও ছিল, এবং আমরা যুদ্ধ শুরু এবং শেষ এই 9 মাসের ভিতরে আমরা কিন্তু সীমারেখা টানতে পারি, এবং সীমারেখা টানার আগে কিন্তু যুদ্ধ শেষ হয়ে গেছে। এবং সীমারেখা যেমন টানতে পারিনি, ওপারে যারা গিয়েছি, এপারে আমরা যারা ছিলাম, যারা মুক্তিযোদ্ধার তাকমা আমাদের গায়ে লাগিয়েছে, সিল মোহর লাগিয়েছে, তারা এই সীমারেখা যেহেতু টানতে পারেনি, সুতরাং দেশ স্বাধীনের পরের দিন থেকে স্বাধীনতাকে ব্যাখ্যা করার ব্যাপারে, দেশ শাসন করার ব্যাপারে এবং জনগণের সঙ্গে মুক্তিযোদ্ধার সম্পর্কের ব্যাপারে, রাষ্ট্রের সঙ্গে জনগণের সম্পর্কের প্রশ্নে সবকিছু আমরা দুই ভাবে দেখতে শুরু করি, এবং পরের দিন থেকে আমরা সংকটের ভিতরে পড়ি। আজকে যারা আমরা মুক্তিযুদ্ধের চেতনা রক্ষার কথা বলছি, আজকে যারা আমরা সাম্প্রদায়িকতার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর কথা বলছি, আজকেও কিন্তু আমরা ঠিক সীমা রেখাটা টানতে পারিনি। স্বাধীন বাংলাদেশের 20 বছরের কোন মুক্তিযোদ্ধা স্বৈর শাসক হয়েছেন, কেউ কালো আইন জারি করেছেন, কেউ কালো আইনের পক্ষপাতী করেছেন, কেউ কালো আইনের দালালি করেছেন, কেউ সামরিক শাসন জারি করেছেন, কেউ সামরিক শাসনের দালালি করেছেন। একজন মুক্তিযোদ্ধার বিরোধিতা করেছে, আরেকজন মুক্তিযোদ্ধা কালো টাকার মালিকের সঙ্গে হাত মিলিয়েছে। একজন মুক্তিযোদ্ধা IMF এর বিরুদ্ধে চিৎকার করছেন, আরেকজন মুক্তিযোদ্ধা ওয়ার্ল্ড ব্যাংকের দালালি করছেন। একজন মুক্তিযোদ্ধা আমলাতন্ত্রের সঙ্গে হাত মিলিয়ে আমলাতান্ত্রিক শাসন কায়েম করার কথা বলছেন, আরেকজন মুক্তিযোদ্ধা বলছেন যে স্বাধীনতাকে অর্থবহ করতে হলে এই আমলাতন্ত্রের মানে মানে পুরো ব্যাপারটাই পুনর্বিন্যাস করা যাবে। কেউ বলছেন যে জেনারেলদের এ দেশ নয়, কেউ বলছেন জেনারেলদের সঙ্গে সহযোগিতা করে এই স্বাধীনতাকে অর্থবহ করতে হবে। এখন আমরা ধরে যে মুক্তিযোদ্ধা, যে বহু রঙের মুক্তিযোদ্ধা, সবাই মিলে কিন্তু মুক্তিযুদ্ধের চেতনার পুনর্বাসন করার কথা চিন্তা করছি। আজকে এদেশে মুক্তিযুদ্ধের চেতনার ঝান্ডা যদি আবার পুনঃস্থাপন করতে হয়, তাহলে 71-এর মুক্তিযুদ্ধের সময় যেরকম সীমারেখা আমরা টানতে পারিনি বলে আজকে বাংলাদেশের বাঙালিকে আমি একটি একটি অর্থবহ স্বাধীনতা উপহার দিতে পারিনি। আজকে চলমান গণতান্ত্রিক সংগ্রামে, চলমান সাম্প্রদায়িকতা বিরোধী সংগ্রামে, চলমান বাংলাদেশের মানুষের মুক্তির সংগ্রামে আমরা যদি সীমা টেনে আমরা পক্ষ বিপক্ষ ঠিক না করতে পারি, তাহলে মুক্তিযুদ্ধের চেতনা কখনই আমরা রক্ষা করতে পারব। আমি 71-এর যুদ্ধের আগে আমি একটা ঘটনা আসেন, দেখুন একটা আমি এখানে বলেছি, একটা গরিলা ট্রেনিং ক্যাম্পের আমি প্রশিক্ষক ছিলাম, প্রধান ছিলাম। যুদ্ধের ভিতরে সামরিক নেতৃত্ব রাজনৈতিক উৎপত্তি অর্জন করতে পারেনি, রাজনৈতিক নেতৃত্ব সামরিক উৎপত্তি সম্পর্কে দাঁড়ানো ছিল। এবং এটা কি জনযুদ্ধ হবে না কনভেনশনাল ওয়ার হবে, এটা এটা নেতৃত্ব কে দিবেন? সেক্টর কমান্ডার সাহেবরা দিবেন নাকি রাজনৈতিক নেতারা দেবেন? এটা একটা চরম বিতর্ক। সেক্টর কমান্ডাররা মনে করেন তারা দেশ স্বাধীন করেছে, পাকিস্তান থেকে কয়েকজন পালিয়ে আসা মেজর এবং ক্যাপ্টেন সাহেবরা মনে করেন তারাই নাম্বার 1 মুক্তিযোদ্ধা, আর 2 লক্ষ মুক্তিযোদ্ধা যারা নেংটি পরে গ্রামে গঞ্জে পাকিস্তান নিধন করেছে, তাদের কোনো স্বীকৃতি নাই। বীরোত্তম তারা হয়েছেন, বীর প্রতীক তারা হয়েছেন, আর্মির অফিসার সাহেবরা। সুতরাং এখানে প্রথম দিন থেকে সব গন্ডগোল হয়ে গেছে। আমি যে প্রশিক্ষণ ক্যাম্পের প্রধান ছিলাম, সেই প্রশিক্ষণ ক্যাম্প কিন্তু জনযুদ্ধ পরিচালনা করার নীতিতে বিশ্বাসী হয়ে সে প্রশিক্ষণ ক্যাম্প তৈরি হয়েছে, যে জনযুদ্ধ করতে হবে দেশের ভিতরে দাঁড়িয়ে করতে হবে। এবং এই জনযুদ্ধের মাধ্যমে ওই যে মুক্তি সংগ্রাম, স্বাধীনতা, গণতন্ত্র এবং সমাজতন্ত্র, এই 3টি স্বপ্ন কার্যকরী করার জন্য জনগণের শক্তি তৈরি করতে হবে এবং জনগণকে সাথে নিয়ে যুদ্ধ করতে হবে। সেখানে হ্যাঁ, সব থেকে কর্তৃত্ব, সে প্রভাব বিস্তার করার লক্ষণ ছিল। প্রবাসী সরকার যেরকম কর্তৃত্ব করার চেষ্টা করতেন, জেনারেলরা যেরকম কর্তৃত্ব করার চেষ্টা করতেন, ভারতীয় সরকারও কর্তৃত্ব করার চেষ্টা। এবং সেই প্রশিক্ষণ ক্যাম্পে একদিন আমি প্রধান ছিলাম, ওখানে দায়িত্বে ছিলাম। আমার সঙ্গে শরীফুল আম্বিয়া ছিলেন, আসম মাহবুল হক ছিলেন, মাসুদ আহমেদ রুমি ছিলেন। এরা মূলত আমার সঙ্গে একসঙ্গে আমরা টিম ওয়ার্ক করতাম। খবর আসলো যে ওখানে রাজনীতির আলাপ করা যাবে, যুদ্ধ করতে এসছি আমরা, সুতরাং কিসের রাজনীতি? এবং বেস ক্যাম্পে বিভিন্ন সেক্টর কমান্ডারও কিন্তু এরকম কথা বলতেন, সবাই বলতেন না, কর্নেল তাহের বলতেন না, কিন্তু বহুজন সেক্টর কমান্ডার এবং জেনারেল ওসমানের বলতেন যে যুদ্ধ করতে এসেছেন মুক্তিযোদ্ধারা, রাজনীতি কিসের রাজনীতি?
এবং রাজনীতির কথা বলা যাবে না, রাজনীতির প্রশিক্ষণ দেওয়া যাবে না। আমার এখনো মনে পড়ে ওখানকার ব্রিগেডিয়ার চার্জে ছিলেন বিপক্ষ এবং কর্নেল সার্বক্ষণিক দায়িত্বে ছিলেন। আমি বলছি রাজনীতি যদি আলাপ না করতে পারি তাহলে আমার ট্রেনিং বন্ধ হয়ে যাবে, এবং ট্রেনিং বন্ধ হয়ে গেছিল। আমাদের প্রধান ছিল আব্দুর রাজ্জাক ভাই, সিরাজুল আলম খান, শেখ ফজলুল রহমান মারা গিয়েছে, সোহার আহমেদ। 4 দিন ট্রেনিং ক্যাম্প বন্ধ ছিল। ওনারা হেলিকপ্টারে করে এসেছেন। নিষ্পত্তি হয়েছে যে আমি আমার মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ দেব এবং কি শিখাবো সেটা ভারতীয় সরকারের এবং ভারতীয় জেনারেলদের কোনো মাধ্যমে কারণ হতে পারে না। আর ভারতীয় জেনারেলরা যদি ইন্টারফেয়ার করে তাহলে আমি এখানে এই ভারতের মাধ্যমে ট্রেনিং দেবো না, আমি আমার দেশে চলে যাচ্ছি। আমার দেশে যা করিবেন আমরা দেখবো। 4 দিন পরে উনাদের এবং আমাদের নেতৃত্ব অত্যন্ত বলিষ্ঠতার পরিচয় দিয়েছে এবং তারা বলেছে না প্রশিক্ষণ ক্যাম্পের ভিতরে কি ঘটবে এটার ব্যাপারে ভারতের কোনো হস্তক্ষেপ চলবে না। এবং সেই নীতি গ্রহণ হওয়ার পরে আবার আমরা আমাদের প্রশিক্ষণ শুরু করি এবং রাজনৈতিক প্রশিক্ষণ, জনযুদ্ধের নীতি এবং মুক্তিযুদ্ধের আদর্শ এবং লক্ষ্যের পুরো রাজনৈতিক ক্লাস আবার যখন চালু হয়ে যায় তখন এই ক্যাম্প আবার চালু হয়নি। এটা একটা ছোট্ট ঘটনা। এরকম ঘটনা কিন্তু বিরল। মুক্তিযুদ্ধের মানে বিভিন্ন বেস ক্যাম্পে ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে সাধারণ মুক্তিযোদ্ধা যারা কনভেনশনাল আর্মি বিশ্বাস করতেন সেই সব জেনারেল এবং মেজরদের সঙ্গে সাধারণ মুক্তিযোদ্ধার এই বিরোধ কিন্তু অহরহ ছিল। আপনারা যারা ভবিষ্যতে এই বিষয়ে লিখবেন তাদেরকে আমি অনুরোধ করব এই যে বিরোধগুলো এবং এই বিরোধগুলো কিভাবে ঘটেছে, কেন ঘটেছে এবং এই বিরোধের জন্মগ্রহী কি, এই ব্যাপারে আমার মনে হয় বিস্তারিত তথ্য বহু লেখা এখনো আসেনি।